আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে বিশ্ব রাজনীতি এবং আমাদের আশপাশের ভূ রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়ে পড়ছে তাতে আসলে নিশ্চিন্তে থাকার সুযোগ আমাদের কতটুকু আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে হয়তো আপনাদের অনেকের চোখ কপালে উঠবে। বিষয়টি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে জড়িত না, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে একটি নাম খুব বেশি শুনছেন, আর নামটি হলো পরেশ বড়ুয়া। যারা উত্তর পূর্ব ভারতের রাজনীতির খোঁজখবর রাখেন তাদের কাছে এই নামটি নতুন কিছু নয়। তিনি হলেন উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের স্বাধীন অংশের প্রধান ভারতের চোখে। তিনি একজন মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতা বা বিদ্রোহী, যার মাথার দাম কোটি টাকা। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই পরেশ বড়ুয়া কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন? ভারতের অত্যন্ত প্রভাবশালী এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি বোমা ফাটানো খবর প্রকাশ করেছে। তাদের দাবি অনুযায়ী এই মুহূর্তে পরেশ বড়ুয়া অন্য কোথাও নয়, বরং খোদ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করছেন। শুধু ঢাকায় অবস্থান করছেন বললে ভুল হবে। তাদের দাবি, তিনি ঢাকার অভিজাত এলাকা ডিওএইচএস এর ৫ নম্বর রোডের একটি বাসায় অত্যন্ত নিরাপদে আছেন এবং সেখান থেকেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার শোক করছেন। একটু ঠান্ডা মাথায় ভাবুন, যে মানুষটিকে ধরার জন্য ভারতীয় গোয়েন্দারা বছরের পর বছর হন্য হয়ে খুঁজছে, যার অবস্থান এতদিন ছিল চীন এবং মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ে, তিনি হঠাৎ করে ঢাকায় কেন এবং কিভাবে এলেন? এই খবরের সত্যতা যদি নিশ্চিত হয়, তবে এটি ভারত এবং বাংলাদেশ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য এক বিশাল বড় ধাক্কা। এখন আসুন আমরা একটু গভীরে যাই এবং জানার চেষ্টা করি আসলে কি ঘটছে বা কেন ঘটছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে যা জানা যাচ্ছে তা হলো, মিয়ানমারে পরেশ বড়ুয়ার যে শক্ত ঘাঁটি ছিল সেটি আর নিরাপদ নেই। ভারতীয় সেনাবাহিনী এবং মিয়ানমারের জান্তা সরকারের যৌথ বা পৃথক অভিযানে তাদের সেই ঘাঁটিতে বড় ধরনের হামলা হয়েছে। বলা হচ্ছে, ড্রোন হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরেশ বড়ুয়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা নয়ন মেধি নিহত হয়েছেন। নিজের ডান হাত বা প্রধান সেনাপতিকে হারানোর পর এবং নিজের জীবন যখন চরম হুমকির মুখে, তখন পরেশ বড়ুয়া বুঝতে পারেন যে মিয়ানমারের জঙ্গলে বসে আর সংগঠন চালানো বা নিজের প্রাণ বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন স্থান পরিবর্তনের, আর তার এই নিরাপদ আশ্রয়স্থল হিসাবে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। খবরে বলা হচ্ছে, তিনি একা আসেননি বা কোনো সাধারণ পথে আসেননি। তিনি মিয়ানমার সীমান্ত পার হয়ে টেকনাফ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটি থেকে তাকে সহায়তা করার অভিযোগ উঠেছে বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তার বিরুদ্ধে। বলা হচ্ছে, একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা তাকে সীমান্ত পার হতে এবং নিরাপদে চট্টগ্রাম পৌঁছাতে সাহায্য করেছেন। প্রথমে তাকে চট্টগ্রামে একটি সেফ হাউসে বা নিরাপদ আশ্রয়ে রাখা হয় এবং পরবর্তীতে পরিস্থিতি বুঝে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এই পুরো ঘটনাটি যদি সত্যি হয়, তবে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কতটা ভয়াবহ তা আপনারা অনুমান করতে পারছেন। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং আসল টুইস্ট বা চমকপ্রদ তথ্য হলো ঢাকায় তার অবস্থান এবং তার সাথে কাদের যোগাযোগ হচ্ছে সেই বিষয়টি। প্রতিবেদনে উঠে এসেছে যে বাংলাদেশে অবস্থানকালীন সময়ে পরেশ বড়ুয়ার সাথে জামাতে ইসলামের ঘনিষ্ঠ একাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।
এবং বৈঠক হচ্ছে, বিশেষ করে দুজন ব্যক্তির নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে। একজন হলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল হায়দার করিম এবং অন্যজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। এই নামগুলো শোনার পর আপনাদের হয়তো পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে যেতে পারে, বিশেষ করে রেজাউল হায়দার করিমের নামটি ২০০৪ সালের সেই চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার সাথে জড়িয়ে আছে। সেই সময়ও অভিযোগ ছিল উলফার জন্য আনা সেই বিশাল অস্ত্রের চালান খালাসের পেছনে তার ভূমিকা ছিল। আর আজ এত বছর পর আবারও সেই একই ব্যক্তির নাম পরেশ বড়ুয়ার সাথে জড়িয়ে যাওয়াটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে, তা কিন্তু ভাবার বিষয়। অন্যদিকে আবদুল্লাহিল আমান আজমির বিষয়টি আরো বেশি স্পর্শকাতর এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন, সম্প্রতি তিনি একটি জনসভায় বা আলোচনায় অত্যন্ত কড়া ভাষায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছিলেন যে ভারতকে টুকরো টুকরো না করা পর্যন্ত বা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন না করা পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না বা বাংলাদেশ নিরাপদ হবে না। তার এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ঢাকায় পরেশ বড়ুয়ার উপস্থিতির খবর আমরা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পারলাম। এখন প্রশ্ন হলো, এই দুই ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আবদুল্লাহ আমান আজমি যখন ভারত ভাঙার কথা বলছেন বা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছেন, ঠিক সেই সময়েই আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা ঢাকায় বসে বৈঠক করছেন। এটাকে কি আমরা কেবলই সময়ের সমাপতন বলবো, নাকি এটি একটি পরিকল্পিত নকশার অংশ? আমরা যদি মানচিত্রের দিকে তাকাই, তবে দেখব ভারতের উত্তর পূর্বাঞ্চল বা যেটাকে সেভেন সিস্টার্স বলা হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই অংশটি ভারতের মূল ভূখণ্ড থেকে ভৌগোলিকভাবে কিছুটা বিচ্ছিন্ন এবং শুধুমাত্র শিলিগুড়ি করিডোর বা চিকেন্স নেক দিয়ে যুক্ত। এই অঞ্চলটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত সংবেদনশীল এবং এখানে বহু বছর ধরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে। পরেশ বড়ুয়া এই অঞ্চলের প্রতিটি পাহাড়, জঙ্গল এবং জনপদকে নিজের হাতের তালুর মতো চেনেন। তিনি জানেন কোথায় আঘাত করলে ভারতের রক্তক্ষরণ হবে। এখন যদি বাংলাদেশের মাটি ব্যবহার করে বা ঢাকার কোনো নিরাপদ আশ্রয়ে বসে তিনি নতুন করে তার সংগঠনকে গুছিয়ে নেন এবং উত্তর পূর্ব ভারতে অস্থিরতা তৈরির পরিকল্পনা করেন, তবে তা ভারতের অখণ্ডতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। আর ভারত সরকার যে বিষয়টিকে খুব হালকাভাবে নেবে না, তা বলা বাহুল্য। কিন্তু আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো, এই খেলায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। এমনকি ভারতের সাথে আমাদের সম্পর্কের সমীকরণটাও আর আগের মতো নেই। এমন এক নাজুক পরিস্থিতিতে যদি প্রমাণিত হয়ে যায় বাংলাদেশ সরকার বা প্রশাসনের কোনো একটি অংশ ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তবে তার পরিণতি আমাদের জন্য কোনো দিনই শুভ হবে না। একসময় আমরা দেখেছি বা শুনেছি বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা তাদের তৎপরতা চালাতো, কিন্তু বিগত সরকার বা গত ১.৫ দশকে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবং ভারত এই বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত ছিল। কিন্তু এখন আনন্দবাজারের এই রিপোর্ট যদি সত্য হয়, তবে বুঝতে হবে যে সেই পুরনো দিনগুলো হয়তো আবার ফিরে আসছে বা পর্দার আড়ালে বড় ধরনের কোনো খেলা শুরু হয়েছে। আপনারা হয়তো ভাবছেন পরেশ বড়ুয়া একা কি করতে পারবেন। দেখুন, তিনি একা নন। তার সাথে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ। আর যখন তার সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় কিছু প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক মতাদর্শের মানুষ,
তখন এটি আর কেবল একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি তখন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়ে যায়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কেন এতটা উদ্বিগ্ন? তার কারণ হলো তারা আশঙ্কা করছে যে জামাত ঘনিষ্ঠ একটি চক্র এবং আন্তর্জাতিক কিছু শক্তি মিলিয়ে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার একটি ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি করেছে। এই পরিকল্পনার অংশ হিসাবেই পরেশ বড়ুয়াকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং তাকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট বা সহায়তা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভারতকে চাপে রাখা এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আনা। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। ভারত যদি মনে করে যে বাংলাদেশ তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তবে তারা কি চুপ করে বসে থাকবে? নিশ্চয় না। তারাও পাল্টা ব্যবস্থা নেবে। সেটা বিভিন্নভাবে হতে পারে। হতে পারে অর্থনৈতিক অবরোধ, সীমান্তে কড়াকড়ি কিংবা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা। দিন শেষে এই দুই হাতির লড়াইয়ে প্রাণ যাবে আমাদের মতো সাধারণ উলুখাগড়াদের। আমাদের দেশের মানুষ শান্তি চায়। আমরা চাই না আমাদের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানো হোক। আবার আমরা এটাও চাই না যে অন্য কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই ঘোলাটে যে আসলে কে কার বন্ধু আর কে কার শত্রু তা বোঝা দায়। পরেশ বড়ুয়ার এই ঢাকায় আসা এবং ডেরা ফেলার খবরটি যদি গুজব হয়, তবুও একটি বার্তা দেয় যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারিতে কোথাও হয়তো ফাঁকফোকর আছে। আর যদি এটি সত্যি হয়, তবে তা আমাদের সার্বভৌমত্বের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি না ডিওএইচএস এর সেই ৫ নম্বর রোডের বাসায় আসলে কি হচ্ছে বা কারা সেখানে যাতায়াত করছে। কিন্তু ধোঁয়া যখন দেখা যাচ্ছে, তখন কোথাও না কোথাও আগুন তো নিশ্চয়ই আছে। এই আগুন যদি সময় মতো নেভানো না যায়, তবে তা দাবানল হয়ে ছড়িয়ে পড়তে পারে এবং সেই আগুনে শুধু উত্তর পূর্ব ভারত নয়, পুড়তে হতে পারে আমাদের নিজেদেরও। তাই আমাদের সবার উচিত চোখ কান খোলা রাখা এবং পরিস্থিতির উপর নজর রাখা। আবেগ দিয়ে নয়, বরং যুক্তি এবং বাস্তবতা দিয়ে পরিস্থিতি বিচার করতে হবে। কারণ অন্ধ ভারত বিরোধী বা অন্ধ ভারত প্রেম কোনোটি আমাদের জাতীয় স্বার্থের জন্য মঙ্গলজনক নয়। আমাদের সবার আগে দেখতে হবে বাংলাদেশের স্বার্থ কোথায়। পরিশেষে একটা কথাই বলবো, রাজনীতির এই দাবার বোর্ডে গুটি চালাচালের খেলা চলবেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা কারোর দাবার গুটিতে পরিণত না হই। দেশটা আমাদের এবং এই দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। আশা করি প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং দেশের স্বার্থ বিরোধী যে কোনো তৎপরতা কঠোর হাতে দমন করবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।